গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীদের বেশিরভাগ ইংরেজি মাধ্যমের হওয়ায় আবারও বিতর্ক উঠেছে পাঠদান নিয়ে। মানবিক মূল্যবোধ শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। ১.৫ বছরে ১২ জনের বাড়ি ছাড়ার তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। পুলিশ বলছে নিখোঁজ মাত্র ৪ জন। চট্টগ্রামে হিজবুত তাহরীরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে মামলায় জঙ্গি সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় উদ্বিগ্ন আইনজীবীরা। রাজধানীর মিরপুরে নর্দমায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার, স্বজনদের আহাজারি। এবং বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। বিস্তীর্ণ এলাকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। গুলশান ও শোলাকিয়ায় হামলায় জড়িতদের বেশিরভাগই লেখাপড়া করেছে দেশের নামকরা বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলে। তাই নতুন করে প্রশ্ন উঠেছে এসব স্কুলের শিক্ষাদান পদ্ধতি নিয়ে। অভিভাবক ও শিক্ষাবিদরা বলছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ শিক্ষাদান বাধ্যতামূলক করতে হবে। আর সরকার বলছে, সন্ত্রাসবাদ বিরোধী বিষয় পাঠ্যসূচিতে না থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাহমুদ রাকিবের রিপোর্ট। ইংরেজি মাধ্যম স্কুলের পাঠ্যসূচি নিয়ে নানা বিতর্ক ছিল শুরু থেকেই। তবে তা নতুন করে আবারও আলোচনায় এসেছে এ মাসের শুরুতে গুলশান ও শোলাকিয়ায় পরপর দুটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পর, যেখানে দেখা যায় হামলাকারীদের বেশিরভাগই প্রাথমিক ও মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছে দেশের নামকরা সব ইংরেজি মাধ্যম স্কুলে। এর জন্য স্কুলগুলোকে শতভাগ দায়ী না করলেও দেশবিরোধী সন্ত্রাসবাদের ভয়াবহতা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করার পরামর্শ দিয়েছেন অভিভাবকরা। যে যে ধর্ম পালন করে সেটা স্বাধীনতা এবং সুশিক্ষা যদি তারা পায়, তাদেরকে কোনো সন্ত্রাসবাদ স্পর্শ করতে পারবে না। টিচাররা বোঝাতে পারে স্টুডেন্টকে যে এই কাজগুলো করলে কি খারাপ হবে। পারিবারিক বন্ধনটা অবশ্যই মেনটেন করতে হবে সব ক্ষেত্রেই। পাঠ্যসূচিতেও আনা যেতে পারে যাতে ওরা রেগুলার বুঝতে পারে যে এটা খারাপ, আমাদের এই পথে যাওয়া ঠিক না। সিলেবাস সংশোধন সহ ইতিমধ্যেই কোনো কোনো ইংরেজি মাধ্যম স্কুল বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। তবে রাষ্ট্রীয় পর্যবেক্ষণ বাড়ানো সহ সমস্যা সমাধানে সবার আগে স্কুলগুলোকে পুঁথিগত শিক্ষার চেয়ে মূল্যবোধ ভিত্তিক শিক্ষাদানের প্রতি জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। ইংলিশ মিডিয়ামগুলোকে বলতে হবে বাধ্যতামূলক যে নৈতিক শিক্ষার মধ্যে প্রত্যেকে যার যার ধর্মের যে নৈতিকতা আছে, মূল্যবোধ আছে, সেটা তারা পড়ালেখা করবেন, প্র্যাকটিস করবেন। তারা তো নৈতিকতা শিক্ষার উপরে সহায়িকা তৈরি করতে পারেন। সেটা নিয়ে তারা কিন্তু নিয়মিত শিক্ষার্থীদেরকে তাদেরকে বোঝাতে পারেন। আমরা তাদেরকে সত্যিকার অর্থে মানুষ হওয়ার জন্য এভরি 15 ডেজে কাউন্সিলিং ক্লাস নিচ্ছি। জঙ্গি কারা বা সন্ত্রাসী কারা, সে কিভাবে অন্য জঙ্গি বা সন্ত্রাসী থেকে নিজেদেরকে সেপারেট করবে, সেইগুলোর ব্যাপারে কিন্তু আমরা আসলে এই সিনিয়র সেকশন স্টুডেন্টদেরকে আমরা সবসময় মোটিভেট করতেছি। মন্ত্রণালয় বা আমাদের যে কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু কখনোই এইসব স্কুলে গিয়ে এগুলো মনিটরিং করছেন না। সরকারের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গিবাদ বিরোধী শিক্ষা কার্যক্রম প্রবর্তনের উপর। আগে থেকেই আমাদের সাধারণ পাঠ্যপুস্তকে আমরা অন্তর্ভুক্ত করছি সন্ত্রাস বিরোধী শিক্ষা ইংরেজি মাধ্যম। তাদের ক্ষেত্রে আমরা এটা বলেছি যে তাদেরকে কতগুলো বিষয় পরিবর্তন করতে হবে। সন্ত্রাস এই বিষয়গুলো একটা ইউনিভার্সাল প্রবলেম, যে খালি দেশে না, দুনিয়ার সবখানে, তাই তাদেরকে সেটা করতে হবে। তবে দেশে এই মুহূর্তে ইংরেজি মাধ্যম স্কুলের সংখ্যা সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান মন্ত্রণালয়ের কাছে না থাকায় যথাযথ তদারকি কঠিন হয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। পরিবারগুলো বলছে, নিখোঁজদের সবাই বাড়ি ছেড়েছেন ৩ মাস থেকে ১.৫ বছর আগে। সময় সংবাদের অনুসন্ধানে পাওয়া গেছে এমন ১২ জনের সন্ধান। তবে পুলিশ বলছে, মাত্র ৪ জনের স্বেচ্ছা নিখোঁজের তথ্য আছে তাদের কাছে। ঝিনাইদহ থেকে ফিরে ওমর ফারুকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। ঝিনাইদহ সদর সংলগ্ন গ্রাম বড় কামারকুণ্ডু। এই গ্রামের ছেলে স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন সোহেল রানা। ৩রা জুন কাউকে কিছু না বলে কর্মস্থল থেকে চলে যান তিনি। এরপর চলে বহু খোঁজাখুঁজি, কিন্তু কোথাও মেলেনি তার সন্ধান।
পরিবারের দাবি, নিখোঁজের আগে সোহেলের মসজিদের সামনে একটি কালো রঙের মাইক্রোবাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেটিতে করেই সোহেল ঘর ছেড়েছেন কিনা নিশ্চিত নন কেউই। মানে যে কোথাও হারিয়ে চলে যাবে এমন ধরনের মসজিদ থেকেও আমি সভাপতি সেক্রেটারির সাথে আলোচনা করছি, এরা বলছে না কোনো রাগবাগও করিনি, আমরা কোনো ছোটখাটো অপরাধও সে করিনি, এরা হঠাৎ করে কেন কিভাবে চলে যাবে আমরা নিজেরা বুঝতে পারছি না। প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে জেলার চাপড়ি গ্রামের হাসানুর রহমান ঘর ছেড়েছে 1.5 বছর আগে। বাড়ি ছাড়ার সপ্তাহখানেক পর একবার কথা হয়েছে পরিবারের সঙ্গে। এরপর তার সেলফোনে ফোন দিলে কখনো বন্ধ, আবার কখনো অন্য কেউ ফোন ধরলেও পাওয়া যায়নি হাসানকে। কয়েক মাস ধরে পুরোপুরি বন্ধ তার সেলফোন। প্রাইভেট পড়তে যাই আর আসিনি ছেলে। যোগাযোগ করার চেষ্টা করেছেন, ছেলের ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আমরা ফোন দিছি, ছেলে আর ফোন আর সেই নাম্বারই নাই। ঝিনাইদহের বাতাসে কান পাতলেই শোনা যায় এরকম অসংখ্য স্বেচ্ছা নিখোঁজের তথ্য। নিখোঁজ এসব তরুণদের বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান। পরিবারগুলোর দাবি, বাড়ি থেকে চলে যাওয়ার পর তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ ঘটেনি তাদের। কিন্তু বাস্তবতা হচ্ছে এসব নিখোঁজের ব্যাপারে এতদিন কোনো গুরুত্বই দেয়নি পুলিশ। এখন সাম্প্রতিক প্রেক্ষাপটে এসব নিখোঁজের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে চলছে খোঁজখবর, চলছে তাদের হদিস বের করার চেষ্টা। পুলিশ বলছে 4 জন স্বেচ্ছা নিখোঁজের ব্যাপারে জেলার বিভিন্ন থানায় জিডি হয়েছে। এর বাইরে আর কোনো তথ্য নেই তাদের কাছে। 4 জন আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। এর বাইরে আমি যদি বলতে চান তাহলে যদি আনরেজিস্টার্ড থাকে সেক্ষেত্রে আমাদের বলার ইয়ে থাকে না। এখানে যে ঘটনাগুলো ঘটেছে ইভেন বা মা তারাও জানে না যে তার সন্তান চলে গেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী গেল 1 বছরের মধ্যে বিভিন্ন সময় স্বেচ্ছা নিখোঁজ হয়েছেন জেলার সাতবাড়িয়ার আব্দুল হাই, কোড়াপাড়া বটতলার জাহিদ, হলদিধানির রাশেদ, চরফুলির শাহিন হোসেন পরশ, কচাতলার আব্দুর রব, চানপাড়ার আজমল হুদা এবং পুচিমারির সাইফুল ইসলাম মামুন সহ আরো অনেকে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঝিনাইদহ। দেখছেন সময় সংবাদ। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী ওমর শরীফ রাসেল ও তার সহযোগী আশিককে আটকের পর পুলিশ জঙ্গি সংশ্লিষ্টতার পরিবর্তে সাধারণ ভাঙচুরের মামলায় চালান দিয়েছিল। এমনকি 2 জনকে আটকের পর আদালতে দেয়া আসামি চালান প্রতিবেদনে জঙ্গি তৎপরতার জড়িত থাকার বিষয়টিও এড়িয়ে যাওয়া হয়। চিহ্নিত জঙ্গিদের নিয়ে পুলিশের এ ধরনের রহস্যজনক আচরণ চলতে থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা আইনজীবীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রামে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গি তালিকায় প্রথম দিকে নাম রয়েছে হিজবুত তাহরীর সমন্বয়কারী শেখ ওমর শরীফ আল মারুফ রাসেলের। আগে একবার গ্রেপ্তার হলো, জামিনে মুক্তি পেয়ে যায়। কিন্তু গত 27 মে পুলিশের হাতে আটক হয়ে পুনরায় 30 মে জামিনে মুক্তি পেয়ে গেলে এই নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। এমনকি তার আগে অর্থাৎ 14 মে আটক হয়ে 15 মে জামিন পায় তার সহযোগী হাবিবুল নবী আশিকুর রহমান ওরফে রানা নামে অপর এক হিজবুত তাহরীর সদস্য। গত শুক্রবার সময় টেলিভিশনের সম্পাদকীয় অনুষ্ঠানে জামিনের বিষয়টি আলোচনায় উঠে আসলে নড়েচড়ে বসে প্রশাসন। পরবর্তীতে আদালতের নথি পর্যালোচনা করে দেখা গেছে 2 জনকে পুলিশ গ্রেপ্তার দেখিয়েছে 2014 সালে জানুয়ারি মাসে দায়েরকৃত গাড়ি ভাঙচুরের একটি মামলায়। 2 জনকে কাজিয়া ইবনে মাসুদ ইবনে আনোয়ার সে তার ফরওয়ার্ডিং এ উল্লেখ করেছেন যে সন্দিগ্ধ আসামি হিসেবে উক্ত মামলার কোতোয়ালি থানার 2-1 মামলা 14 মামলা সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করে তাদেরকে প্রেরণ করা হয়। আসামি চালান প্রতিবেদনে পুলিশ প্রকৃত তথ্য উল্লেখ না করার পাশাপাশি লুকোচুরি করায় জামিনের ক্ষেত্রে আসামিরা সুযোগ পাচ্ছে বলে মনে করেন মহানগর পিপি। হিজবুত তাহরীর উনি অ্যাক্টিভ সদস্য, এই কথাটা কনসিল করে যদি পুলিশ যদি কোনো রিপোর্ট বা ফরওয়ার্ডিং এ যদি উল্লেখ না করে যদি সাদামাটা একটা ফরওয়ার্ডিং যদি দেয় তাহলে তো আপনার আসামি সেই ক্ষেত্রে একটা বেনিফিট নেবেই। আইনজীবী নেতারা বলছেন জঙ্গি মামলা পরিচালনা এবং তদন্ত কাজে পুলিশ সদস্যরা এ ধরনের গাফিলতি করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। জামিন দেওয়ার ক্ষেত্রে যেভাবে হোক, ফরওয়ার্ডিং ক্ষেত্রে, মামলার ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে এখানে পুলিশের উপর। পুলিশের বিষয়টার উপরই এখানে জুডিশিয়ারি, একজন জাজ, একজন ম্যাজিস্ট্রেট এখানে নির্ভরশীল। তদন্তে ধীরগতির পাশাপাশি নানা ধরনের গাফিলতির সুযোগে গত মে এবং জুন মাসে চট্টগ্রামে বিভিন্ন জঙ্গি সংগঠনের অন্তত 15 জন সদস্য জামিনে মুক্তি পেয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাইবান্ধায় জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকালে ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলে এই অভিযান চালানো হয়।
পুলিশ জানায় উপজেলার দুর্গমচর, খোলাবাড়ি, খঞ্চাবাড়ি, বাগবাড়ি ও গাবগাছিতে জঙ্গি আস্তানা আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের নেতৃত্বে 117 জনের একটি দল ভোর থেকে 5 ঘণ্টাব্যাপী বিশেষ এই অভিযান চালায়। অভিযানে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র, রামদা, ছোরা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। বাড়িতে বাড়িতে যাই এবং কারোর বাড়িতে কোনো নিখোঁজ আছে কিনা, কেউ ওই এলাকায় নতুন করে কেউ আসছে কিনা এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে আমরা আমাদের থানা পুলিশকে জানানোর জন্য আহ্বান করি। এর বাইরে আমরা অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় 2টি সামুরাই, একটা রামদাও, একটা বড় ছোরা এবং 3টি ছোট দা উদ্ধার করি। সময় সংবাদে আরো থাকছে। নদী ও পরিবেশ দূষণ বন্ধে শুধু হাজারীবাগের ট্যানারি স্থানান্তর নয়, বন্ধ করতে হবে সব ধরনের শিল্প দূষণ। পরিবেশ অধিদপ্তরের তৎপরতা বাড়ানোর তাগিদ। বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। এরই মধ্যে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 3টি গ্রাম ভাঙনে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে পড়েছে গতিয়াসাম বগুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন স্থাপনা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখেন্দা থেকে ভাটির দিকে খিতাবখা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে অব্যাহতভাবে তিস্তার ভাঙন চলছে। এতে নাখেন্দা, গতিয়াসাম ও খিতাবখা এই 3টি গ্রামের ভিটেমাটি, আবাদি জমি ও গাছপালা বিলীন হয়ে যাচ্ছে। ভাঙনে নিঃস্ব পরিবারগুলো রাস্তা সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এই অবস্থায় নতুন আশ্রয়ের খোঁজে দিশেহারা তারা। আমার বাড়ি ভেঙে গেছে বাবা, আমার কোথায় জায়গা নেই, আমি কোথায় যাব আমি বলতে পারিনি। বাড়ি নদী গর্ভে চলে যায়, ভিটা বাড়ি, আমি এখন কোথায় যাবো? আমার কোনো জায়গা জমি নিয়ে আমার 3 দিন হলে বাড়ি ঘর ভাঙছে, আমার রাস্তায় যা বাড়ি ঘর আছে, আমার যাওয়ার মতন কোনো পথ নাই। ভাঙনের তীব্রতায় গত 6 দিনে গ্রামগুলোর 200 পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন। এই অবস্থায় ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি বলে জানালেন জনপ্রতিনিধিরা। প্রায় 200 বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায়, সেই সাথে একটা কমিউনিটি ক্লিনিক আর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরো শত শত বাড়ি হুমকির মুখে দাঁড়িয়ে আছে। খিতাবখা, গতিয়াসাম এবং নাখেন্দা এই 3 মৌজায় প্রচন্ড ভাঙন সৃষ্টি হয়। এই ভাঙন রোধের জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করি, ওনারা এখন পর্যন্ত কোনো ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করেন নাই। ভাঙন কবলিত 3 কিলোমিটারের মধ্যে 800 মিটার এলাকায় জরুরি প্রতিরক্ষা কাজের জন্য 1 কোটি টাকা চেয়ে নোটশিট পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা 800 মিটার এলাকায় কাজ বাস্তবায়নের জন্য 1 কোটি টাকা চেয়ে বোর্ডের নোটশিট প্রেরণ করেছি। বরাদ্দ পাওয়া গেলে আমরা কাজ বাস্তবায়ন করতে পারবো। বাঁধ নির্মাণ ও ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের দাবিতে গত 20 জুলাই নদীর পাড়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সময় সংবাদ, কুড়িগ্রাম। লালমনিরহাট, সুনামগঞ্জ এবং গাইবান্ধায়ও বন্যার কারণে মানবেতর জীবনযাপন করছেন লাখ লাখ মানুষ। ত্রাণ সহায়তা অপ্রতুল হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন অনেকেই। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে 4 উপজেলার অন্তত 40টি গ্রাম। পানি ঢুকে পড়েছে বাড়িঘর ও শিক্ষা প্রতিষ্ঠানে। এতে জেলার অন্তত 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাহাড়ি ঢলে হাওড়াঞ্চল, সুনামগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে বসতবাড়িতে পানি ওঠার পাশাপাশি ডুবে গেছে ফসলি জমি, পুকুর ও রাস্তাঘাট। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এই অবস্থায় পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন কয়েক লাখ মানুষ। গাইবান্ধায় নদ নদীর পানি বাড়া অব্যাহত থাকায় চরাঞ্চল সহ নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্র নদ, ঘাঘট, তিস্তা ও করতোয়া নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন 2-1 দিনের মধ্যে পানি কমে যাওয়ার সম্ভাবনা থাকায় বন্যার আশঙ্কা নেই। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে পুকুর ও ফসলি জমি। সেই সঙ্গে দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দর্শক, এই মুহূর্তে সুনামগঞ্জের সদরঘর এলাকায় আছেন সহকর্মী আব্দুল আহাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আহাদ।
স্বপ্ন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে সুনামগঞ্জের যে 4টি উপজেলা প্লাবিত হয়েছিল, সুনামগঞ্জ সদর, তাহিরপুর, দোয়ারাবাজার এবং বিশ্বম্বরপুর উপজেলা, এই সবগুলো উপজেলার যে মানুষের বাসাবাড়িতে পানি ঢুকে গিয়েছিল সেই পানি কিছুটা নেমে গেছে। আমি কিছুক্ষণ আগে সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলা থেকে আমি ঘুরে এসেছি এবং আমি হাওরের দিকে যাওয়ার পথে আমি যেমনটি দেখেছি যে মানুষের ঘর থেকে পানিটা নেমে এখন উঠানে পানি আছে এবং আপনি আমার পিছনে যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি বাড়িতে, এই বাড়িতে গতকাল রাত পর্যন্ত বাড়ির মেঝে পর্যন্ত পানি ছিল, কিন্তু এখন পানিটা প্রায় 2 হাতের মতো পানি নিচে নেমে আসছে এবং উঠানে এখন পানি আছে। তবে একটি বিষয় আপনাদের আমি বলে রাখি, যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা পানি আক্রান্ত যে মানুষগুলো আছে তাদেরকে ত্রাণ বিতরণ করা হয়েছে, নগদ টাকা এবং খাবার সামগ্রী, কিন্তু এখানে যে ভুক্তভোগী যারা আছেন তারা আমাদেরকে যেমনটি অভিযোগ করেছেন যে এখনো পর্যন্ত তারা কোনো সরকারের পক্ষ থেকে কোনো ত্রাণ বা কোনো খাদ্য সামগ্রী পাননি। তো এই কারণে তারা আসলে অনেকটা একটা খাদ্যের অভাব দেখা দিয়েছে এই সুনামগঞ্জে। এমনটি বলা যায় যে টানা 3টি বন্যা হয়ে গেছে সুনামগঞ্জে, যে কারণে আপনারা জানেন যে গত বোরো মৌসুমে কোনো বোরো ধান তারা তুলতে পারেননি। এই কারণে অনেকের বাড়িতে এখন খাবার নেই, এমনটি আমাদেরকে আসলে বলেছেন এখানে পানি কবলিত যারা আছেন তারা। তো আরেকটা বিষয় আপনাদের বলে রাখি যে এই যে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, এই ঢলের কারণে সুনামগঞ্জের 4টি উপজেলার যে কৃষিক্ষেত যেগুলো রয়েছে এবং যাদের মাছ ছিল, মাছের খামার, এই সবগুলোই আসলে পানির সাথে ভেসে গিয়েছে, যে কারণে মানুষের বেশ কিছুটা ক্ষতি হয়ে গেছে এবং এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে নেওয়া যাবে এটি তারা বলতে পারছেন না। তো আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মানুষের কৃষিক্ষেত্রের যে সমস্যা হয়েছে, এখন মাত্র আমনের তারা চারা রোপণ করেছিল, সেই চারাগুলো নষ্ট হয়ে গেছে। তো ভুক্তভোগী মানুষ যারা আছেন তারা একটি আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি, তাদেরকে যদি বীজ আবার তাদের সরবরাহ করা হয় তবে হয়তো তাদের এই ক্ষতিটা কিছুটা পুষিয়ে উঠতে পারবেন, কিন্তু এমনটি না করা গেলে আসলে হয়তো সুনামগঞ্জে খাদ্য সংকট দেখা দিতে পারে, এমনও শঙ্কা প্রকাশ করছেন এখানকার মানুষ। স্বপ্না। দর্শক, পাহাড়ি ঢলে সুনামগঞ্জের 4টি উপজেলার বেশিরভাগ অঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী এলাকায় এরই মধ্যে খাবার সংকটও দেখা দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেয়া রায়ের প্রতিবাদে আগামীকাল ঢাকাসহ দেশব্যাপী জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করেছে দলটি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, এই রায় ন্যায় বিচার পরিপন্থী, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে তাকে এই সাজা দেয়া হয়েছে। বিএনপির অন্যতম নেতা, আমাদের আগামী দিনের সেনাপতি, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, পর্যদুস্ত করার জন্য, জনসমক্ষে হেয় প্রতিপন্ন করার জন্য সরকার সে 2003 থেকে 2006 সালের ঘটনা, সেই ঘটনার উপরে 2009 সালে মামলা করে তার অনুপস্থিতিতে তাকে সাজা দেওয়া হয়েছে। এই সাজা আমরা মনে করি ন্যায় বিচারের পরিপন্থী হয়েছে। প্রায় 20 ঘন্টা পর রাজধানীর মিরপুরে নর্দমায় পড়ে যাওয়া 4 বছরের শিশু সাব্বিরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সকাল 9টা থেকে প্রায় 2 ঘন্টা অভিযানের পর সাব্বিরের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, গতকাল বিকেল 3টার দিকে বাড়ির কাছে ওই নর্দমার পাশে খেলছিল সাব্বির। সন্ধ্যার পর তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। রাত 9:30টার দিকে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। টানা 5 ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর রাত 3টায় অভিযান সাময়িক স্থগিত করা হয়। ড্রেনটা সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে ড্রেনটা পাকা করলে সবচেয়ে বেটার হয়। সরকারের চাই রাস্তাটা পাকা করে দিলে অনেক উপকার হয়। পোলাবান জানে ড্রেনে না খেলতে পারে, এই যে না বোতল যায় পোলাবান উঠাতে যায় মুখ পয়রা জায়গা। কালকে যেখান থেকে শুরু করেছিল ওখান থেকে শুরু করেছি। বাই দিস টাইম সিটি কর্পোরেশন একটা টিম এসেছে, তারাও ড্রেন পরিষ্কারের একটা সহায়তা তারা করেছে। তো এই করার প্রেক্ষিতেই যে আমাদের যে আরো দীর্ঘ জায়গা নিয়ে আমাদের দেখার একটা সুযোগ আমাদের হয়েছে। 6 নম্বর রোডের মাথায় যে এখানে কালভার্ট, যেখানে আপনার একটা নেট আছে, সেখানে গিয়ে আমরা বাচ্চাটার মরদেহ আমরা পাই। সময় সংবাদে আরো থাকছে। ভাঙা বাঁধ দিয়ে লোনা পানি ঢোকায় আমন চাষ নিয়ে শঙ্কিত ভোলার 25 গ্রামের কৃষক। নষ্ট হচ্ছে বীজতলা, 16,000 হেক্টর জমি অনাবাদি থাকার আশঙ্কা।
বেনাপোল পেট্রাপোল সমন্বিত চেকপোস্ট উদ্বোধনের মধ্য দিয়ে পণ্য আমদানি রফতানি বাণিজ্যের বিভিন্ন সমস্যার সমাধান হবে। পাশাপাশি প্রসার ঘটবে ব্যবসার, এমন মত ব্যবসায়ীদের। তারা বলছেন একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। জুয়েল মৃধার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উদ্বোধন করেন বেনাপোল স্থলবন্দর। সময়ের সঙ্গে সঙ্গে এ বন্দরের অবকাঠামো গড়ে উঠলেও সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোলে তেমন কোনো অবকাঠামো গড়ে ওঠেনি। এদিকে বাংলাদেশ ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বেড়ে যাওয়ায় দাবি ওঠে পেট্রাপোলে পূর্ণাঙ্গ বন্দর নির্মাণের। 2001 সালে ভারত পেট্রাপোলে বন্দর নির্মাণের কাজ শুরু করলেও তা শেষ হতে সময় লাগে দীর্ঘ 15 বছর। সংশ্লিষ্টদের মতে পেট্রাপোল বন্দর ও বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট উদ্বোধনের মধ্য দিয়ে সৃষ্টি হলো আমদানি রপ্তানির নতুন দিগন্ত। 100 একর জমির উপরে একটি বড় ইন্টিগ্রেটেড চেকপোস্ট সহ টার্মিনাল সহ এটা আমাদের জন্য একটা, আমার মনে হয় একটা নবদিগন্ত সূচনা করবে। ওদের এই অবকাঠামোর যে উন্নয়নটার অভাবের কারণে আমাদের এক্সপোর্টের গাড়ি 10 দিন 15 দিন ধরে এখানে ডিটেন করতো, তাতে আমাদের রপ্তানিকারকরা একটা বড় অঙ্কের টাকা তাদেরকে ডেমারেজ দিতে হতো। আজকে সেই সমস্যাটাও অনেক অংশে লাঘব হবে। চেকপোস্ট উদ্বোধনে দুদেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে মনে করেন ভারত বাংলাদেশ চেম্বারের এ নেতা। দুদেশের সম্পর্ক উন্নয়নের ফলে আজ পেট্রাপোল বেনাপোলে ইন্টিগ্রেটেড চেকপোস্ট উদ্বোধন করা সম্ভব হয়েছে। এর দ্বারা বাংলাদেশের সরাসরি ব্যবসায়ী শিল্পপতিরা উপকৃত হবে এবং সাধারণ মানুষ বেনিফিটেড হবে। নতুন এ চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় 500 ট্রাক যাতায়াত করতে পারবে। সময় সংবাদ, বেনাপোল, যশোর। নদী ও পরিবেশ দূষণ বন্ধে শুধু হাজারীবাগের ট্যানারি স্থানান্তর নয়, বন্ধ করতে হবে সব ধরনের শিল্প দূষণ। এমনটাই মত বুড়িগঙ্গার আশপাশে বসবাসরত মানুষের। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে দূষণ বন্ধে বাড়াতে হবে পরিবেশ অধিদপ্তরের তৎপরতা। অবশ্য বরাবরের মতোই জনবল সংকটকেই আটকে আছে পরিবেশ অধিদপ্তরের বক্তব্য। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। আগে কি বিশাল নদী ছিল, আস্তে আস্তে এখন নদী ছোট হইতেছে। নদী ছোট হইতেছে না, আমরা নিজেরাই ছোট হইতেছে, আল্লাহ জানে। এমনি মেলা হইলে তো আস্তে আস্তে নদী, মনে করেন 10-5 বছরের ভিতর নদী থাকবো না। দখল আর দূষণে পরিপূর্ণ বুড়িগঙ্গা। জলের ঢেউয়ের ভাঁজে ভাঁজে দূষণের এমন চিত্রে হতাশ স্থানীয়রা। একসময় জৌলুস ভরা এই নদীতে এখন নৌযান চলাচল করলেও এর পানি ব্যবহারের উপযোগিতা হারিয়েছে অনেক আগে। পরিবেশবাদী সংগঠনগুলোর তথ্য বলছে হাজারীবাগের ট্যানারি থেকে প্রতিদিন 22,000 ঘনমিটার দূষিত পানি পড়ছে বুড়িগঙ্গায়। এর উপর ডাইং টেক্সটাইল ওয়াশিং সহ নদী তীরের বিভিন্ন কলকারখানা থেকে প্রতিদিন এই নদীতে যোগ হচ্ছে 1,20,000 ঘনমিটার দূষিত পানি। হাজারীবাগ বন্ধ হলে তো এটা কোনো মতেই প্রশ্ন জাগে না এই পানি ঠিক হবে। কিন্তু হাজারীবাগের পর আরো অনেক মেল ফ্যাক্টরি অনেক কিছুর বজ্র এই নদীতে আসে। আমরা সুন্দর একটা দৃশ্য চাই, বসবাসের উপযোগী একটা দৃশ্য চাই, যে পানির গন্ধে আমরা থাকতে পারি না অনেক সময়। নদী পাড়ের এসব মানুষ যাদের শৈশব কেটেছে বুড়িগঙ্গার তীরে, তাদের চাওয়া আবার যেন জীবন ফিরে পায় রাজধানী ঢাকাকে চিনিয়ে দেয়া এই নদীটি। আর এজন্য তাদের খুব সাধারণ বিশ্লেষণ, শুধু ট্যানারি স্থানান্তর করলেই হবে না, বুড়িগঙ্গায় প্রাণের সঞ্চার করতে হলে বন্ধ করতে হবে দখলদারিত্ব আর সব ধরনের শিল্প দূষণ। এই শিল্প দূষণ বন্ধ না হওয়ার কারণ হিসেবে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং দুর্বলতাকেই দায়ী করছে পরিবেশবাদী সংগঠনগুলো। আপনি যাকে ক্ষতিপূরণ আদায় করলেন, একটা শর্ত দিয়ে করলেন, সেই শর্তকে সে বাস্তবায়ন করছে, সেটা কিন্তু আর মনিটরিং হচ্ছে না। যেখানে ঢাকা বিভাগে একজন পরিচালক ছিল, এখন 3 জন পরিচালক, তার মানে আমার 3 গুণ কাজ করার কথা। বাস্তবতা আমরা 3 গুণ কাজ করতে দেখি না। তবে পরিবেশ অধিদপ্তর বলছে আগের তুলনায় আইনি ক্ষমতা বাড়ানো হলেও চরম সংকট রয়েছে জনবলের, পাশাপাশি রয়েছে ল্যাব সুবিধার অভাব। সব পদগুলোতে ডাইরেক্টর আছে, কিন্তু আমার যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বা আমার কেমিস্ট আর আমার ল্যাবরেটরি সাপোর্ট 17টা জেলা এবং মহানগরকে নিয়ে একটা ঢাকা ল্যাব সাপ্লাই খুলাই উঠতে পারে না। কাগজে কলমে ঢাকা বিভাগে অবস্থিত কলকারখানার মধ্যে বর্জ্য শোধনাগার ইটিপি দরকার এমন 971টি শিল্প ইউনিটের মধ্যে ইটিপি রয়েছে 937টি শিল্প ইউনিটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ভাঙা বাঁধ দিয়ে মেঘনা তেতুলিয়ার লোনা পানি ঢুকতে থাকায় আমন চাষ নিয়ে শঙ্কিত ভোলার 25 গ্রামের কয়েক হাজার কৃষক। জোয়ার ভাটায় প্রতিদিন 2 বার করে মাঠঘাট প্লাবিত হচ্ছে, এতে নষ্ট হচ্ছে বীজতলা। কৃষকদের আশঙ্কা, এই অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে জেলার প্রায় 16,500 হেক্টর জমি অনাবাদি থাকতে পারে। উৎপল দেবনাথের ছবি ও নাসির উদ্দিন লিটনের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট।
বর্ষার শুরু থেকেই মেঘনা তেঁতুলিয়ার জোয়ারে চরফ্যাশনের মাদ্রাজ, নজরুলনগর, কলমি, লালমোহনের লর্ড হার্ডিঞ্জ, তজুমুদ্দিনের চাঁদপুর, সোনাপুর, শম্ভুপুর, মলংচড়া, মনপুরা ও সদর উপজেলার রাজাপুর সহ জেলার 25টি গ্রাম দিনে দুবার প্লাবিত হচ্ছে। অতি জোয়ারে প্লাবিত গ্রামগুলোতে অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে আমনের বীজতলা বারবার নষ্ট হচ্ছে। ভাঙা বাঁধগুলো সংস্কার না হওয়ায় পুরো বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে থাকবে চাষাবাদের জমি। লবণ পানির কারণে আমাকে কোনো চাষ হইতে হচ্ছে না, কোনো ফসল না। একবার বীজ চালাইছি, বীজ পচে গেছে, এখন আবার গোড়াতুন বীজ চালাইছি, বীজ পানি লাগে বাসে গেছে। এই বেরি সেরনে আমাকে ওই বীজ পড়া সব নষ্ট হয়ে গেছে গিয়া, 2 কানি জমিনের বীজ সব নষ্ট হয়ে গেছে গিয়া। স্থানীয় এই প্রতিনিধির দাবি, এতে অনাবাদির ঝুঁকিতে থাকা জমিনে কৃষকেরা উদ্বিগ্ন। বড় ধরনের ক্ষতির মুখে কৃষকরা পড়বে, যাতে করে এই যে কৃষকের যে সংকট দেখা দিবে, এটা কাটাইয়া ওঠাটা তাদের পক্ষে দুষ্কর হয়ে দাঁড়াবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, বাঁধের কাজ শেষ করতে আরো 2 থেকে 3 মাস সময় লাগবে। ঠিকাদার নিয়োগ করে দিয়েছি অলরেডি, ঠিকাদার কাজও করছে। বেড়িবাঁধের কাজ অনেক ক্ষেত্রেই অনেক দূর এগিয়ে গেছে। লালমোহন উপজেলা অলরেডি করা হয়ে গেছে, তজুমুদ্দিনে করার প্রস্তুতি চলছে। এ অবস্থায় পানি সহিংস ধান চাষের জন্য কৃষকদের পরামর্শ দেয়া সহ আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি বিভাগ কাজ করছে বলে জানান জেলার শীর্ষ এই কৃষি কর্মকর্তা। যে এলাকায় বেড়িবাঁধ ভেঙে গিয়েছে সে এলাকায় আমনের বীজতলা যাতে আগস্টের 2য় সপ্তাহ থেকে শুরু করা হয় সে বিষয়ে কৃষক ভাইদের পরামর্শ দেওয়া হচ্ছে। চলতি বছর জেলায় 1,84,000 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, ভোলা। কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হলো নারী মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিলকে। সকাল 10টায় মিতিলের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গার্ড অব অনার শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার চত্বরের অস্থায়ী মঞ্চে তার মরদেহ রাখা হয়। মিতিলের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সমাজের সর্বস্তরের মানুষ। মহান মুক্তিযুদ্ধে শিরিন বানু মিতিলের অবদানের কথা স্মরণ করেন বিশিষ্টজনরা। গত বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান মুক্তিযোদ্ধা শিরিন বানু মিতিল। যুদ্ধে অংশগ্রহণ করতে হলে নারীকে নেওয়া হয় না, এই রকম একটা আশঙ্কার কথা ভেবে সে চুল কেটে পুরুষের বেশ ধরে এবং পুলিশ পরিচয় দিয়ে সে কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসেবে যদি মুক্তিযোদ্ধাদের গৌরব বৃদ্ধি করতে হয় আর আমাদের দেশের নারী আন্দোলনে নারী মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে হয়, তাহলে মৃত্যুর পরে হলেও মিতিলকে সম্মানিত করা দরকার। দেশের বাইরের খবর। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে জাকির নায়েকের সহযোগী আরশিদ কুরেশিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাভি মুম্বাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে রাজ্যের সন্ত্রাস বিরোধী ইউনিট ও কেরালা পুলিশের যৌথ দল। অপরাধমূলক ষড়যন্ত্র ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বৈরিতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। কোচিতে হওয়া এক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সম্প্রতি ভারত ও বাংলাদেশে কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে জাকির নায়েক তার বিভিন্ন বক্তব্যে জঙ্গিবাদে উস্কানি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। খেলার খবর। অভিষেক ম্যাচে মুস্তাফিজুর রহমানের অসাধারণ নৈপুণ্য জয় পেয়েছে ইংলিশ কাউন্টি দল সাসেক্সে। প্রথমে ব্যাট করে 200 রানের বড় সংগ্রহ পায় সাসেক্স। জবাবে ব্যাট করতে নেমে মুস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে 176 রানে থামে এসেক্সের ইনিংস। 24 রানের জয় পেয়েছে মুস্তাফিজের সাসেক্স। 23 রান খরচায় 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন বাংলার কাটার মাস্টার। দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের দল সাসেক্স এখন মেতে উঠেছে উৎসবের বর্ণিল রঙে। বাংলার কাটার মাস্টার মুস্তাফিজের মায়াবী বিভ্রমে বাধা পড়েছে সাসেক্স শার্কস। 20 বছর বয়সী যুবকের প্রাণঘাতী স্লোয়ার কাটারে টি-20 ব্লাস্টে জয় পেয়েছে সাসেক্স শার্কস। ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টে 12 ম্যাচে দ্বিতীয় জয় পেয়ে হাফ ছেড়ে বেঁচেছে সাসেক্স। এই জয়ে পয়েন্ট টেবিলে 7 নম্বর থেকে 4-এ উঠে এসেছে লুক রাইটের দল। নকআউট পর্বে উঠতে শেষ 3 ম্যাচে জয়ের বিকল্প নেই সাসেক্সের। ভিন্ন কন্ডিশন, আবহাওয়া বিপরীত। বাংলায় যখন রোদ বৃষ্টি লুকোচুরি, ইংল্যান্ডে তখন ঠান্ডা। সময়ের ব্যবধানে ঢাকা থেকে 5 ঘন্টা পিছিয়ে লন্ডন। ফ্লাইট থেকে নেমে সময় পেয়েছেন কয়েক ঘন্টা। অনুশীলনে মেলে ধরার আগেই নামতে হয়েছে বিগ ম্যাচে। তবে অভিষেকেই রাঙিয়ে তুলেছেন ক্রিকেট বিস্ময় দ্য ফিজ। 4 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন এসেক্সের ব্যাটিং লাইন আপ।
পাওয়ার প্লের শেষ ওভারে আইপিএল সতীর্থ সাসেক্স অধিনায়ক লুক রাইট বল তুলে দেন ফিজকে। ডট দিয়ে শুরু করে ওভারে 4 রান দেন বাংলার দূত। 16তম ওভারে 2 রান খরচায় এক্সএক্স কাপ্তান রবি বোপারাকে ফেরান মুস্তাফিজ। জাদু মেলে ধরেন 18তম ওভারে। 3 বলের 2 বলে স্ট্যাম্প ভেঙে দেন ফস্টার এবং টেলরের। ইনিংসের শেষ ওভারে ফেরান ডাচ কাউন্টিম্যান টেন ডেসকাটকে। অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচ বনে যান বোলিং বিস্ময় মুস্তাফিজ। 177 বছর ইতিহাসে সাসেক্সে এমন ঘটনা আর দুইটা দেখেনি। জয় করছেন, দলকে জেতাচ্ছেন, ছুটছেন মুস্তাফিজ, আর উজ্জ্বল থেকে উজ্জ্বল হচ্ছে লাল সবুজের মুখ। রাহিদ রনি, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলশান ও শোলাকিয়ায় হামলাকারীদের বেশিরভাগ ইংরেজি মাধ্যমের হওয়ায় আবারও বিতর্ক উঠেছে পাঠদান নিয়ে। মানবিক মূল্যবোধ শিক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ। ঝিনাইদহে দীর্ঘ হচ্ছে স্বেচ্ছা নিখোঁজের তালিকা। 1.5 বছরে 12 জনের বাড়ি ছাড়ার তথ্য মিলেছে সময় সংবাদের অনুসন্ধানে। পুলিশ বলছে নিখোঁজ মাত্র 4 জন। চট্টগ্রামে হিজবুত তাহরিরের প্রধান সমন্বয়কারীর বিরুদ্ধে মামলায় জঙ্গি সংশ্লিষ্টতা এড়িয়ে যাওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় উদ্বিগ্ন আইনজীবীরা। রাজধানীর মিরপুরে নর্দমায় পড়ে নিখোঁজ হওয়া শিশুর লাশ প্রায় 20 ঘণ্টা পর উদ্ধার, স্বজনদের আহাজারি। এবং বৃষ্টি আর উজানের ঢলে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আরও অবনতি। বিস্তীর্ণ এলাকায় পানিবন্দী হাজার হাজার মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্কের অভিও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।